রিয়াল মাদ্রিদ ভার্সেস রায়ো ভায়েকানো 3-3 গোলের ড্র। মানে যারা ম্যাচ দেখে নাই তাদের কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাই আমরা কিভাবে 3টা গোল খাইলাম। আমিও আসলে ম্যাচ দেখি নাই, আমিও ঘুমাইছিলাম। তো সকালবেলা রেজাল্ট দেখে আমারও রিয়াকশন সেম ছিল যে 3টা গোল আসলে কিভাবে খাইলাম। তো আমি গোলগুলো দেখলাম আর এরপর ভাবলাম এগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। প্রথম যে গোলটা আসলে আমরা খাইছি, যেখান থেকে আসলে ক্রসটা আসছে, ফারান গার্সিয়া কেন ডিফেন্ডিং এ এখনো সেরা না সেটা সে গতকালকে আরেকবার বুঝাই দিছে। তাকে জাস্ট নাচাই দিছে তার পজিশন থেকে। এরপর বলটা যখন ক্রস করলো সেইখানে আমি লুকাস ভাস্কুয়েজকে দেখতেছি, সে জাস্ট চেয়ে রয়েছে যে বলটা তার উপর দিয়ে আসলো, সে এভাবে তাকায় রয়েছে যে বলটা আসতেছে এবং গোল। একটা প্লেয়ারকে কোনো মার্কিং এর নামগন্ধ নাই। আমি আরো একবার বলছিলাম যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই ডিফেন্ডাররা কেন জানি ম্যান মার্কিং করে না ঠিকঠাক মতো। ডিফেন্ডিং এর জন্য আমরা গতকালকে 3টা গোল খাইছি। এর মধ্যে প্রথম যে গোলের কথা আমি বলতাছি, এইখানে লুকাস ভাস্কুয়েজ সে যদি একটু নিচে নেমে যেত এই পজিশন থেকে সে ইজিলি গোলটা হয়তো বা সেভ করে দিত। সেম জায়গা থেকে ডানি কারবাহাল কতবার যে কত গোল বাঁচাই দিছে এইটার কোনো শেষ নেই। আমি ডানি কারবাহাল আর লুকাস ভাস্কুয়েজকে একসাথে মিলাই দিছি না ভাই, এটা দানির জন্য অপমানজনক। তবে লুকাস ভাস্কুয়েজ রাইট ব্যাক না, আমি মানি এইখানে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দোষ যে তাকে বারবার রাইট ব্যাক হিসেবে খেলাইতেছে। আমরা রাইট ব্যাক কিনি নাই, টিম ম্যানেজমেন্টের গাফলতি আছে, আমরা রাইট ব্যাক কিনি না, সব মানলাম। আমি এখানে অলওয়েজ টিম ম্যানেজমেন্টকে দোষ দিই যে আমরা কেন রাইট ব্যাক কিনি না, আমরা কেন ঠিকঠাক মতো সিবি কিনি না। কিন্তু আপনি যেহেতু রাইট ব্যাক হিসেবে খেলতেছেন, আপনার তো অন্তত এই পজিশনে একটু সেন্স কাজ করানো উচিত যে আমি যদি একটু নিচে নেমে যাই, আমি অন্তত চেষ্টা করি। লুকাস ভাস্কুয়েজ জাস্ট দাঁড়ায় রয়েছে আর বলটা আসলো, হেডে গোল করলো, মানে তার পাশ দিয়ে কিন্তু গোলটা গেল, সে ন্যূনতম মুভি করে নাই। সেকেন্ড যে গোল, এইখানে যদি আমি বলি পুরা জটলা থেকে একটা গোল হইলো, এইখানেও লুকাস ভাস্কুয়েজ নিচে দিয়ে উপরে তাকায় রয়েছে। এইখানেও সেম কাহিনী, এখানেও ক্যামেরার অ্যাঙ্গেল বারবার লুকাস ভাস্কুয়েজকে দেখাচ্ছে। এই লোকটা জাস্ট তাকায় রয়েছে যে রায়ো ভায়েকানোর প্লেয়ার হেড দিচ্ছে, সে একটু লাফও দিল না, কোনো চেষ্টাই করলো না। 2টা গোল, 2টাতেই আমি ডিফেন্ডারদের দোষ দেবো, স্পেশালি আমি লুকাস ভাস্কুয়েজের দোষ দিব। আর আরেকটা বড় যে ঝামেলা হচ্ছে, লুকাস ভাস্কুয়েজ রাইট ব্যাক হিসেবে তো বাজে, এটা আমি জানি, এটা আপনারাও জানেন। ঝামেলা হচ্ছে চুয়ামিনি যে সিডিএম হিসেবে বাজে খেলতেছে, তাকে সিভি হিসেবে খেলানোর চেষ্টা করতেছে কার্লো আনচেলত্তি। সে যখন এই লুকাস ভাস্কুয়েজকে রাইট ব্যাক হিসেবে পায়, সে তার নিজের পজিশনও এই সিভিতেও সে ভালো খেলতে পারে না, তার পাশে সিভির খেলাটা নষ্ট করে দিচ্ছে। থার্ড গোলের কথা যদি আমি বলি, এইখানে আমি রুডিগার একটু দোষ দিতে পারি। একটা প্লেয়ার 2টা ডিফেন্ডারদের মাঝখান থেকে যেভাবে আসলো, রুডিগার কিংবা সম্ভবত এখানে চুয়ামিনি ছিল, এই যে 2জন প্লেয়ার এদের মাঝখান থেকে আসছিল, এরা একটু খেয়াল করে নাই যে আরেকটা প্লেয়ার তাদের মাঝখান থেকে আসতেছে এবং সেখান থেকে গোলটা দিয়ে ফেললো। ন্যূনতম ম্যান মার্কিং নাই, কোনো পজিশন সেন্স নাই, গেম অ্যাওয়ারনেস নাই ভাই। রিয়াল মাদ্রিদ এই নিয়ে 2বার চান্স পেলো টেবিল টপার হওয়ার জন্য, 2বারই নিজেদের দোষে আসলে টেবিল টপার তো হওয়া দূরের কথা, রিয়াল মাদ্রিদ এখন সম্ভবত 3rd নম্বরে চলে যাবে। মানে 3টা গোল 3টাই ডিফেন্ডারদের দোষ। স্পেশালি প্রথম 2টা একদম মনে হয়েছে যে কোনো ম্যান মার্কিং এর বালাই নাই, ডিফেন্ডাররা ইজিলি গোল দিছে। প্রথম গোলটা তো সে একদম দাঁড়ায় দাঁড়ায় গোল দিছে মনে হয়েছে। থার্ড গোলটা তাও একটু চেষ্টা করছে, একটু দৌড়ে গিয়ে বলটা পাইলো এবং গোল করলো। কিন্তু প্রথম যে 2টা গোল, সেকেন্ডটা হেডে আসলো আর প্রথমটা একদম ইজি গোল ভাই, কোনো ম্যান মার্কিং নাই। তো এইরকম যদি ডিফেন্ডারদের অবস্থা হয়, সেই দল তো ইজিলি 3-4টা গোল খাবে। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা ড্র করছে এটাই তো অনেক। ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্স আমি রদ্রিগোর কথা বলবো, এই লোকটা যখনই লেফটে খেলে সে তার লাইফের বেস্ট পারফরমেন্স দেয় অলওয়েজ। আমরা যেটা এমবাপ্পের কাছ থেকে চাই যে যখন ভিনিসিয়াস থাকে না সে লেফটে বেটার খেলুক, কিন্তু রদ্রিগো লেফটে যখন চান্স পায় ডাবলের চেয়েও ভালো খেলে। এই ছেলেটা সবসময় আন্ডাররেটেড। গতকালকে সে একাই ম্যাচ ঘুরে দিয়েছে, যেভাবে সে জুড বেলিংহামকে বলটা ক্রস করলো, এরপর দারুণ একটা গোল করছে। ফেদে ভালভার্দের কথা আলাদা করে বলার আছে। এই ছেলেটা এইভাবে যে বক্সের বাইরে থেকে সবসময় শুট করে, আমার সবসময় তাকে এই ক্যাসিমেরোর কথা মনে পড়ে। ক্যাসিমেরো সেম ভাবে গোল করতো, এইরকম বুলেট গতির শট আমি ক্যাসিমেরো থেকে পাইতাম। আর জুড বেলিংহামকে নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নাই। রিয়াল মাদ্রিদ ব্লেস যে তারা মাত্র 100 মিলিয়নে জুড বেলিংহামকে পাইছে। জুড বেলিংহামের দাম আসলে 100 মিলিয়ন না, এর চেয়েও বেশি। তো রিয়াল মাদ্রিদ এই যে এইভাবে ম্যাচটা ড্র করলো, এইখানে আমি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের দোষ দিব এবং কার্লো আনচেলত্তির দোষ দিব। ফুটবল ইতিহাসে যদি গ্রেটেস্ট কোচদের আমি লিস্ট করি, সেইখানে কার্লো আনচেলত্তি অবশ্যই টপে থাকবে। কিন্তু ঝামেলা হচ্ছে তিনি সবসময় অভিজ্ঞ প্লেয়ারদের একটু বেশি প্রেফার করেন। যে লোকটা দেখলো যে আমাদের রাইট ব্যাক নাই, ওকে ফেদে ভালভার্দে রাইট ব্যাক হিসেবে ভালো খেলতেছিল, আমাদের মিডে সেবোয়াস আছে, সেবোয়াস লাস্ট কয়েকটা ম্যাচ যেভাবে পারফর্ম করছে, যেভাবে সে খেলাটা ঘুরাই দিয়েছে, যেভাবে বল হোল্ড করছে, মিডফিল্ড কন্ট্রোল করছে, অনেকে বলছে হয়তো বা মডরিচের আমরা একটা রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছি, মডরিচ যখন থাকবে না অন্তত মডরিচের ক্লোজ কাউকে পাচ্ছি।
ঝামেলা হচ্ছে যেই লুকাস ভাস্কুয়েজ আবারও ফিট হয়ে আসলো, আবারও তাকেই রাইট ব্যাকে খেলাইতেছে। এইভাবে তো ভাই আসলে ম্যাচ চলে না। মানে রিয়াল মাদ্রিদের এই যে কার্লো আনচেলত্তির সমস্যা, এইগুলোর জন্যই কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে এত অ্যাচিভমেন্ট, ফুটবলে তার এত অ্যাচিভমেন্ট, কিন্তু তার এই যে স্টারবর্নের যে ব্যাপারটা, এই জন্যই সে ট্রল হয়। রাউল হাসান শর্মা একটা ইয়াংস্টার যে খেলার চান্স পাওয়ার পর থেকে যেভাবে পারফর্ম করছে, তাকে এখন সুযোগই দিচ্ছে না। রাইট ব্যাকে লুকাস ভাস্কুয়েজকে ম্যাচের পর ম্যাচ খেলাই যাচ্ছে, যেখানে আমরা ওই তার পজিশন থেকে গোলগুলো খাচ্ছি প্রায়। তার জন্য তার পাশে সিভিও খারাপ খেলতেছে। মানে এই যে ব্যাপারগুলো, এগুলো তো ভাই আমরা যে সাধারণ মানুষ, আমাদের চোখেও তো ভাসে। তো কার্লো আনচেলত্তি তো অবশ্যই জানে। এরপরও সে যখন প্রেসে বলে ওকে লুকাস ভাস্কুয়েজ পরের ম্যাচে চান্স পাবে, লুকাস ভাস্কুয়েজ এইভাবেই খেলবে, এইভাবে তো আসলে হয় না ভাই। এইভাবে যদি চলতে থাকে লা লিগা তো হারাবই, চ্যাম্পিয়ন্স লিগে আমরা কিন্তু এমন নিচের দিকে আছি, আমাদের বড় কিছু ম্যাচ আছে। এখন উইন্টারে আসলে রিয়াল মাদ্রিদ কাকে কিনবে, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে যে লুকাস ভাস্কুয়েজকে কি এইভাবেই আসলে রাইট ব্যাকে খেলা যাবে নাকি প্রতিদিন? কারণ লুকাস ভাস্কুয়েজ, সিভিতে চুয়ামিনি, এই দুজনের কম্বিনেশন ভাই সবচেয়ে বাজে বলা যায়। তো দেখার বিষয় রিয়াল মাদ্রিদ আসলে ঘুরে দাঁড়ায় কিনা। এই যে সিবির সমস্যা, এই যে রাইট ব্যাকে দিনের পর দিন লুকাস ভাস্কুয়েজ চান্স দেওয়া, যেখানে সে সিবির ন্যূনতম কোনো ক্যাপাবিলিটি তার মধ্যে আর নাই। তার এখন যদি আমি তার যে পজিশন বলি, সে রাইট উইংয়ে খেলতো, সেখান থেকে জিদান তাকে রাইট ব্যাক বানাইলো, তার পজিশনেও যদি তাকে নামানো হয়, সে হয়তো বা সেখানেও পারবে না। সে অফেন্সিভে গিয়েও ভালো খেলতেছে না, সে তো ডিফেন্ডে থাকেই না, সে বারবার অফেন্সিভে উঠে। তো কিন্তু অফেন্সিভ খেলার পরেও সে ওই উপরে ওঠার পরেও সে ভালো খেলতে পারতেছে না। লুকাস ভাস্কুয়েজ তার লাইফের একদম ডাউন মোমেন্ট যারা বলে, ডাউনফল যারা বলে, সেখানে আছে। তো এই লোকটা যদি আমি রাইট ব্যাকের দায়িত্ব দেই, এই পজিশনে ডানি কারভালের মতো একটা লেজেন্ডারি প্লেয়ার খেলতো, ভাই রিয়াল মাদ্রিদ যে এখনো লিগ রেসে টিকে আছে, এইটাই তো অনেক। আমাদের তো আরো অনেক আগেই পিছিয়ে যাওয়া উচিত ছিল। এইভাবে দিনের পর দিন ইনজুরি, হ্যান ত্যান কত কিছু, তার উপরে যখন আমাদের হাতে টুকটাক প্লেয়ার থাকে তাদেরও চান্স না দিয়ে এই যে লুকাস ভাস্কুয়েজ, এদেরকে দিয়ে আমরা দিনের পর দিন খেলায় যাচ্ছি। এইভাবে আসলে রিয়াল মাদ্রিদের ফুটবল চলে না। এইটার দ্রুত একটা সলিউশন দরকার। যদিও সলিউশন সবাই জানে, কিন্তু কার্লো আনচেলত্তি সেটা ব্যবহার করবে কিনা, এইটা হচ্ছে বড় প্রশ্ন।